গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওশানোগ্রাফি গুরুকুলে আপনাদের সাথে আছি আমি হাসিবুল ইসলাম। আজকে আমরা ওশানোগ্রাফি গুরুকুলে আমাদের পূর্ববর্তী দুই ক্লাসের পরবর্তী তৃতীয় ক্লাসে আমরা ওশানোগ্রাফির অংশ হিসেবে সাগরের কিছু মেজর ফিচার্স নিয়ে আলোচনা করব। মেজর ফিচার্স বলতে আমাদের যে ল্যান্ড, আমাদের যে মূল ভূখণ্ড, সেখান থেকে আসলে সাগরের তলদেশ পর্যন্ত ঠিক কয় ভাগে কিভাবে এটি বিভক্ত, অর্থাৎ আমরা যেটিকে ওশান বেসিন বলছিলাম, সেই ওশান বেসিন আসলে ঠিক কি জিনিস। এবং আমরা আমাদের স্লাইডে একটি ছবি দেখতে পাচ্ছি, যেখানে আমরা একটি অংশকে দেখতে পাচ্ছি যেটিকে বলা হচ্ছে কন্টিনেন্টাল মার্জিন। কন্টিনেন্টাল মার্জিন হচ্ছে সাবমার্জড, অর্থাৎ এটি নিমজ্জিত। আউটার এজ অফ দ্য কন্টিনেন্ট ইজ কল্ড কন্টিনেন্টাল মার্জিন। এবং এখানে কিন্তু জোয়ার ভাটার প্রভাব আছে। এবং ডিপ সি ফ্লোরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেটিকে ওশান বেসিন বলা হবে। অর্থাৎ কন্টিনেন্টের সাথের অংশটি হচ্ছে কন্টিনেন্টাল মার্জিন এবং এর পরের অংশটি হচ্ছে ওশান বেসিন। এবং সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের কোস্টের পরে একটি অংশ, সেটি হচ্ছে কন্টিনেন্টাল শেলফ, এবং তারপরে কন্টিনেন্টাল স্লোপ, যেটি হচ্ছে মহীসোপান অঞ্চল বলে আমরা বাংলায় চিনি, এবং তারপরে কন্টিনেন্টাল রাইজ, এবং সর্বশেষে আমাদের যে গভীর সাগর, সেটির ক্ষেত্রে আমরা যাব, অ্যাবাইসাল প্লেন বলবো, সেটির দিকে আমরা আজকে যাব। এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা, আরো অনেক কথাবার্তা আছে, এবং এটিকে আসলে এত সহজ চিত্রে উপস্থাপন করলে বিষয়টির খুব গভীরে যাওয়া যাবে না। আমরা শুরুর দিকের ক্লাসগুলোতে আপনাদেরকে, পরবর্তী ক্লাসগুলো যেন আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হয়, সেই জন্য এমনভাবে উপস্থাপন করছি যেন আপনারা প্রত্যেকটি বিষয়কে পরবর্তী ক্লাসগুলোর সাথে রিলেট করতে পারেন। এটি আসলে প্রত্যেকটি ক্লাসগুলো আসলে মূলত বেসিক ওশেনোগ্রাফির ক্লাস। আমরা এই যে কন্টিনেন্টাল মার্জিন, সেখানে আমরা দেখতে পাবো যে কিছু অ্যাক্টিভ মার্জিন আছে, কিছু প্যাসিভ মার্জিন আছে। সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা সেখানে এখানকার যে ছবি দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ মার্জিন এবং প্যাসিভ মার্জিনের মধ্যে ঠিক কি কি পার্থক্য আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিভ কন্টিনেন্টাল মার্জিন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবাইসাল প্লেন, এই তলদেশ থেকে উচ্চতা হচ্ছে প্রায় 4 কিলোমিটারের মতো সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, এবং সেখানে কন্টিনেন্টাল স্লোপ এবং কন্টিনেন্টাল রাইজকে মার্ক করা হয়েছে। এবং কন্টিনেন্টাল শেলফের মধ্যে দেখা যাচ্ছে যে কন্টিনেন্টাল শেলফ এবং কন্টিনেন্টাল স্লোপ এবং তার সাথে ল্যান্ড, এখানকার যে অবস্থা, সেটার সাথে আমরা কনভার্জেন্ট অ্যাক্টিভ কন্টিনেন্টাল মার্জিন, সেটির একটা পার্থক্য বোঝার জন্য পাশাপাশি আমরা ছবি দুটি দিয়েছি। এবং সেখানে দেখা যাচ্ছে যে নিচে আমরা একটি রিফট ভ্যালি দেখতে পাচ্ছি নিচের ছবিতে। এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে এই ছবিগুলো দেখিয়ে আমরা বোঝাতে যাচ্ছি যে এখানে আসলে কি কি বিভাজন আছে অ্যাক্টিভ মার্জিন এবং প্যাসিভ মার্জিনের ক্ষেত্রে, এবং মিড ওশেনিক রিজের ক্ষেত্রে। মিড ওশেনিক রিজ থেকে আসলে দুই পাশে একটি প্যাসিভ কন্টিনেন্টাল মার্জিন এবং আরেকটি কনভার্জেন্ট অ্যাক্টিভ কন্টিনেন্টাল মার্জিন, দুটির মধ্যে আসলে কি ধরনের তফাৎ আছে, এবং মাঝখানে দেখা যাচ্ছে কিছু সি মাউন্ট আছে কনভার্জেন্ট অ্যাক্টিভ কন্টিনেন্টাল মার্জিনের কাছাকাছি। এই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা করব। আমরা কন্টিনেন্টাল মার্জিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তিনটা প্রধান ভাগ আছে। একটা শ্যালো নিয়ারলি ফ্ল্যাট কন্টিনেন্টাল শেলফ, যেটা শোরের সাথে খুব কানেক্টেড, এবং আর একটা মোর স্টিপলি স্লোপড কন্টিনেন্টাল স্লোপ, যেটি খুব খাড়াভাবে দেখা যাচ্ছে কন্টিনেন্টাল স্লোপ, এই যে কনভার্জেন্ট অ্যাক্টিভ কন্টিনেন্টাল মার্জিনের ক্ষেত্রে। আরেকটি জিনিস অ্যান অ্যাপ্রন অফ সেডিমেন্ট হুইচ ইজ কন্টিনেন্টাল রাইজ। আমরা এইখানে আমরা যদি ছবিটি দেখি, এই ছবিটি দেখলে আমাদের বিষয়টি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের টেকটনিক অ্যাক্টিভিটিস, সেখানকার সাথে আমরা যদি বিষয়টিকে লিঙ্ক আপ করি, তাহলে বিষয়টি পরবর্তীতে আরো বেশি ভালো বোঝা যাবে। উপরে এসে এই সেডিমেন্টগুলো জমা হচ্ছে, এবং সেডিমেন্টগুলো জমা হয়ে 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 কন্টিনেন্টাল ক্রাস্টে, এই ক্রাস্টের উপরে কিন্তু সেডিমেন্ট জমা হচ্ছে। সেডিমেন্ট জমা হয়ে আমরা দেখতে পাচ্ছি যে গ্রানাইটিক সেডিমেন্ট এখানে জমা হয়েছে, এবং ওশানের যে ক্রাস্ট, ওশান ক্রাস্টে আমরা দেখতে পাচ্ছি ব্যাসাল্টিক সেডিমেন্ট জমা হচ্ছে। আমরা সবসময় মনে রাখবো যে আমাদের যে ল্যান্ড, সেখানে আসলে গ্রানাইট এবং ওশান ক্রাস্টের মধ্যে আমরা ব্যাসল্ট পাবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওশানিক রিজ, সেখানে একটি অ্যাস্থেনোস্ফিয়ার, এবং সেখান থেকে সেটি উপরের দিকে উঠে আসতে যাচ্ছে, এবং কন্টিনেন্টাল শেলফ, কন্টিনেন্টাল স্লোপ, কন্টিনেন্টাল রাইজ এখানে মার্ক করা আছে। এবং সেখানে কিন্তু সেডিমেন্ট ডিপোজিশন হচ্ছে, অর্থাৎ সেডিমেন্ট যে পলি যে সেখানে জমা হচ্ছে কন্টিনেন্টাল মার্জিন, এবং মাঝখানে ডিপ ওশানিক বেসিন দেখা যাচ্ছে। এবং ওশান বেসিন কিভাবে ওপেন হয় এবং ক্লোজ হয়, সেগুলো নিয়ে আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে কথা বলবো। শেলফ ব্রেক নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে এই যে কন্টিনেন্টাল স্লোপ, কন্টিনেন্টাল রাইজ, আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই যে এই বিস্তারিত লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন পরবর্তী ক্লাসের প্রস্তুতি হিসেবে। আমরা এখন যেটি নিয়ে কথা বলবো সেটি সাবমেরিন ক্যানিয়ন। আমরা ছবিতে
সাবমেরিন ক্যানিয়ন দেখতে পাচ্ছি, যেটি শোর লাইন থেকে আসলে কোস্টাল প্লেন দিয়ে ঠিক কিভাবে এখান থেকে সেডিমেন্টগুলো এই অঞ্চল দিয়ে ডিপোজিট হয়ে এই সাবমেরিন ক্যানিয়নটি তৈরি হয়েছে, এবং সেটি কিন্তু কন্টিনেন্টাল স্লোপ থেকে কন্টিনেন্টাল রাইজ এবং কন্টিনেন্টাল শেলফ স্লোপ রাইজ এই পুরো অঞ্চল পর্যন্ত বিস্তৃত, এবং সেখানে একটি ওশান মিড ওশানিক বলা যেতে পারে ফ্যান তৈরি হয়েছে। এবং সাবমেরিন ফ্যান যেটিকে বলা হয়, সাবমেরিন ক্যানিয়ন কাট ইনটু দ্য কন্টিনেন্টাল শেলফ অ্যান্ড স্লোপ ওপেন টার্মিনেটিং অন দ্য ডিপ সি ফ্লোর ইন এ ফ্যান শেপড ওয়েজ অফ সেডিমেন্ট, এবং সেখানে 3 ধরনের বা 3টি লেয়ারে আসলে আমরা সেই ফ্যানটি দেখতে পাই। আমাদের যে সোয়াচ অফ নো গ্রাউন্ড সেটিও আসলে একটি সাবমেরিন ক্যানিয়ন। আমরা এবার একটি ছবি দেখব যেখানে আসলে ম্যাগমা, সেই ম্যাগমাটি বের হয়ে আসতে চাচ্ছে সাগরের ভেতর থেকে, এবং এটি আসলে হয় এভাবেই আসলে ওশেন বেসিনগুলো ফর্ম করে, ওশেন বেসিনগুলো ওপেন হয় এবং দুটি প্লেট সরে গিয়ে মিড ওশেনিক রিজ এটিকে বলা হয়, যে হচ্ছে মেন্টাল প্লুম তৈরি করে সেখান থেকে কিভাবে এটি তৈরি হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা একটি অ্যানিমেটেড ছবি দেখতে পাচ্ছি। এইবার আমরা আসি যে হচ্ছে একটি ওশেনের জিওলজিক্যাল ফরমেশন আমরা যদি কন্টিনেন্টাল ক্রাস্ট দেখি, কন্টিনেন্টাল ক্রাস্টের উপরে দেখা যাচ্ছে যে হলুদ আকারে কিছু সেডিমেন্ট জমা হয়েছে, যেগুলো আসলে কন্টিনেন্টাল শেলফ। কন্টিনেন্টাল ক্রাস্টের উপরে কন্টিনেন্টাল শেলফ, এই যে শেলফগুলো জমা হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে এই সেডিমেন্ট জমা হওয়ার কারণে সেডিমেন্ট জমা হয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ অনেকগুলো সাবমেরিন ক্যানিয়ন হয়েছে, যেখানে শেলফের ব্রেক আছে, এবং সেগুলো যে ওই যে আমরা যেটি বলছিলাম ডিপ সি ফ্যান তৈরি করেছে, এবং শেষে যে একদম অ্যাবাইসাল প্লেন তৈরি করেছে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী যে ছবি, সেই ছবির সাথে আমরা যদি তুলনা করি, এটি আরো অনেক বেশি বিস্তারিতভাবে আমাদের সামনে এই জিনিসগুলোকে উপস্থাপন করছে। কন্টিনেন্টাল মার্জিন বলতে আমরা এই যে আমাদের ল্যান্ড থেকে শুরু করে একদম অ্যাবাইসাল প্লেনের আগ পর্যন্ত, অর্থাৎ ডিপ সি ফ্যানের পর পর্যন্ত এই যে কন্টিনেন্টাল রাইজ এবং কন্টিনেন্টাল স্লোপের এই পুরো অঞ্চলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কন্টিনেন্টাল মার্জিন। এবং সেখানে সাবমেরিন ক্যানিয়ন দিয়ে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে পলিও সেখানে জমা হয় বলে বিজ্ঞানীরা ধারণা করেন। আমরা সাগরের তলদেশের একটি ছবি দেখতে পাচ্ছি, এবং হচ্ছে সেই ছবিটি নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা যেটি জানবো সেটি হচ্ছে অ্যাবাইসাল প্লেনের আরো অনেক ভাগ আছে, সেগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আরো বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনাদেরকে এই ছবিগুলোর সাথে পরিচয় করিয়ে নিচ্ছি। এখানে ট্রেঞ্চ আছে, ট্রেঞ্চ বলতে হচ্ছে গিরিখাত আমরা বাংলায় যদি বলি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইরোশন হয়ে, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হতে হতে আসলে কি অবস্থা হয় একটি ভলকানিক আইল্যান্ডের, সেটির সি মাউন্টের সাথে ভলকানিক আইল্যান্ডের একটি মিলিয়ন অফ ইয়ার্সের মাধ্যমে এটি আসলে মিলিয়ন অফ ইয়ার্স পার হতে 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 এই জিনিসটি হয়। এরপরে আমরা ওশেনের বেথিমেট্রি নিয়ে কথা বলবো। বেথিমেট্রি শব্দটি আসলে এসেছে বেথোস বা ডেপথ এবং মেট্রি বা মেজারমেন্ট, অর্থাৎ সমুদ্রের তলদেশের যে গভীরতা সেটি মাপার যে বিজ্ঞান সেটি হচ্ছে বেথিমেট্রি। এবং বেথিমেট্রি আসলে হচ্ছে টপোগ্রাফি, ডেসক্রিপশন অফ দ্য ওশেন ফ্লোর সেটি নিয়ে আসলে কাজ করে। এবং বেথিমেট্রি পরিমাপ করার জন্য আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে বেথিমেট্রি যে ডিটারমাইন করা হয় সেটির জন্য ভার্টিক্যাল ডিস্ট্যান্স মাপাটা আসলে জরুরি। আমরা যখন হচ্ছে কোনো পাহাড় পরিমাপ করি তখন আসলে আমরা যেমন ভূপৃষ্ঠ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত পরিমাপ করি, সাগরের ক্ষেত্রেও সেটি। আগেকার দিনে এটি আসলে চেইন, রোপ এগুলো দিয়ে পাথর রোপের সাথে বেঁধে সেভাবে পরিমাপ করা হতো। তবে বর্তমান যুগে কিন্তু আমরা ইকো সাউন্ডিং এর মাধ্যমে এই কাজগুলো করে থাকি, অর্থাৎ সোনার ব্যবহার করে, এবং সেখানে সিঙ্গেল বিম ইকো সাউন্ডার, মাল্টি বিম ইকো সাউন্ডার এবং হচ্ছে সাইড স্ক্যান সোনার ইত্যাদি প্রত্যেকটি জিনিস ব্যবহার করে কিন্তু আমরা এই জিনিসগুলো অনেক সূক্ষ্মভাবে করি, যেগুলো ফিজিক্যাল ওশেনোগ্রাফির প্রপার্টি হিসেবে বলা যেতে পারে। এবং সেক্ষেত্রে আমরা অ্যাকোস্টিক ওশেনোগ্রাফি বা শব্দ তরঙ্গকে ব্যবহার করে কিভাবে সাগরের গভীরতা মাপি সেই জিনিসগুলো নিয়ে আরো বিস্তারিতভাবে সেই কথাগুলো আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোনার আসলে ঠিক কিভাবে কাজ করে, জাস্ট রিফ্লেকশনের মাধ্যমে সোনার কাজ করছে। একটি জাহাজের তলদেশে একটি ট্রান্সডিউসার লাগানো আছে, সেটি থেকে একটি তরঙ্গ যাচ্ছে এবং সেটি ফেরত আসছে, অর্থাৎ একটি রিফ্লেক্টেড সিগন্যাল তৈরি হচ্ছে, এবং সেটির মাধ্যমে আসলে আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজ যে সূত্র, আমরা স্বাভাবিকভাবে এই একটি সহজ সূত্র, তবুও এটি আসলে যখন প্রয়োগ করা হয় অ্যাকুরেসির জন্য এটি তখন জটিল হয়ে যাবে, কিন্তু প্রাথমিক যে বেসিক যে আইডিয়া সেটি আসলে এরকম। আমরা এরপরে স্যাটেলাইট নিয়ে বলবো। স্যাটেলাইট ওশেনোগ্রাফির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, যেটি আমরা ধীরে ধীরে পরবর্তীতে জানতে পারবো, যে হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে আমরা কিভাবে আসলে সমুদ্রের বিভিন্ন প্যারামিটার সম্পর্কে, সমুদ্রের তাপমাত্রা, সমুদ্রের স্যালাইনিটি এগুলো, এবং হচ্ছে
এই প্রত্যেকটা জিনিস আমরা আসলে স্যাটেলাইটের মাধ্যমে সমুদ্রের প্রায় প্রত্যেকটি প্যারামিটার কিভাবে মাপা যায়। তবে স্যাটেলাইটের ক্ষেত্রে সমুদ্রের প্যারামিটার মাপতে গেলে সি সারফেসের প্যারামিটার ঠিক যত সহজে পরিমাপ করা যায়, গভীর সাগরের প্যারামিটারগুলো কিন্তু আমরা তত সহজে আমরা ধরতে হয়তো বা পারবো না স্যাটেলাইট ওশেনোগ্রাফির মাধ্যমে। তো সেই বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা আসবে এবং সেটি কিভাবে সেইখান থেকে সেই এররগুলোকে কিভাবে সঠিক করা যেতে পারে এবং আরো কিভাবে সূক্ষ্ম হতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে কথা বলবো। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আমাদের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।